আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। ফল বিপর্যয়ের পর শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকের মান এবং এমপিও নির্ভর ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন। নিয়মিত পাঠ চর্চার বিকল্প নেই মত বিশেষজ্ঞদের। আমরা স্টুডেন্ট না পাওয়ার কারণে বিভিন্নভাবে খোঁজাখুঁজি করে এই সকল স্টুডেন্ট নিয়ে আসি। গার্জিয়ানকে অবশ্যই দেখতে হবে তার বাচ্চা সন্ধ্যার পরে কয় ঘন্টা পড়তেছে, কতটুকু সে পড়ার টেবিলে মনোযোগ দিচ্ছে। রাতের অন্ধকারে টর্চ জ্বালিয়ে সংঘর্ষে জড়ালো ব্রাহ্মণবাড়িয়ার 2 গ্রামের মানুষ। পুকুরে গোসল করা নিয়ে বিরোধের জের। রাজধানীর ধামরাইয়ে খোলা সেপটিক ট্যাঙ্কে পড়ে 2 শিশুর মৃত্যু। রাতেই তল্লাশির পর উদ্ধার, আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলছে পুলিশ। শেরপুরের সীমান্তবর্তী জনপদে হামলা চালিয়ে বাড়িঘর ধ্বংস করছে বন্য হাতি, নষ্ট হচ্ছে ফসল। বন কর্মকর্তারা উদাসীন, অভিযোগ স্থানীয়দের। এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর এবার আলোচনা এসেছে শতভাগ ফেল করা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর তালিকা। শিক্ষা বোর্ডের তথ্য মতে 202টি শিক্ষা প্রতিষ্ঠানের একজন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়নি। অকৃতকার্য হয়েছে 5 লাখেরও বেশি ছাত্রছাত্রী। ফলাফলের এমন চিত্রে প্রশ্ন উঠছে শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মান এবং এমপিও নির্ভর ব্যবস্থাপনা নিয়ে। বিশেষজ্ঞরা বলছেন শিক্ষার্থীদের নিয়মিত পাঠ চর্চায় মনোযোগ ফিরিয়ে আনাই এখন সবচেয়ে জরুরি। ময়মনসিংহের ত্রিশাল উপজেলার হরিরামপুর গ্রামে সানাউল্লাহ আলিম মাদ্রাসার খোঁজে যমুনা টিভি। এবার আলিম পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে পাশ করেনি কেউ। কে আইলো, অফিসার আইলো নাকি আইলো, এটা আমি দেখি দিনের বেলা, যে আসে তো আমি আসি। একই অবস্থা শতভাগ ফেল করা ত্রিশাল আইডিয়াল কলেজের। ঝুলছে সাইনবোর্ড, কিন্তু পড়াশোনার চিহ্ন নেই কোথাও। শিক্ষা বোর্ডগুলোর ফল বলছে এবার শতভাগ ফেল করেছে 202টি শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থী। বিশ্লেষণে দেখা যায় এসব প্রতিষ্ঠানে পরীক্ষার্থীর সংখ্যা ছিল 1 থেকে সর্বোচ্চ 50 জনের মধ্যে, যাদের মূল লক্ষ্য এমপিও। আমরা মূলত ঝরে পড়া স্টুডেন্ট পাই, ভালো মানের কোনো স্টুডেন্ট পাই না। ভালো মানের স্টুডেন্ট যারা তারা এমপিভুক্ত কলেজে বা সরকারি কলেজে চলে যায়। স্কুল বা কলেজগুলোতে যারা শিক্ষকতা করেন তাদের একটা ইচ্ছা থাকে যে এমপিভুক্ত হওয়া, যাতে সরকারি সুযোগ সুবিধাগুলো পাওয়া যায়। এটি আসলে উদ্দেশ্যটা শুধুমাত্র এমপিভুক্তি হওয়া, এই জন্য যে ক্রাইটেরিয়াগুলো পূরণ করা প্রয়োজন সেটা পূরণ করা যদি হয়ে থাকে তাহলে শিক্ষার মূল উদ্দেশ্যটা আমাদের হবে না, আমাদের আমরা মূল উদ্দেশ্যটা আমরা পূরণ করতে পারবো না। সারা দেশে এবার 5 লাখ পরীক্ষার্থী ফেল করেছে। বিশ্লেষকরা বলছেন পড়াশোনায় গাফিলতি, খাতা মূল্যায়নের পদ্ধতিগত প্রয়োগ ও চলমান দেশের পরিস্থিতি সব মিলিয়েই ফল বিপর্যয়। পরীক্ষা পদ্ধতির এমন করা হয়েছিল যে খারাপ করার কোনো সুযোগ থাকছে না, এবং মূল্যায়নের সময় একরকম উৎসাহিত করা হতো যেন যাই লিখুক নাম্বার দেওয়া হয়। এখন বেশিরভাগ বাচ্চার হাতে, একদম 6 থেকে বাচ্চার হাতে চলে গেছে মোবাইল। সেই মোবাইলটা গার্জিয়ান কখনোই নিয়ন্ত্রণ করতে পারতেছে না। অলিতে গলিতে তারা শুধু প্রাইভেটে দিয়ে রাখছে বাচ্চাদের, কিন্তু কোনো গার্জিয়ান কোনো খোঁজ নিতেছে না। বাচ্চারা প্রাইভেটের নাম করে 1 ঘন্টা তারা বাইরে সময় নষ্ট করে পরে বাসায় যাচ্ছে, বলছে প্রাইভেট পড়ে আসছি। এবারই ধাক্কা শেষ না, ব্যবস্থা না নিলে এর প্রভাব পড়বে আগামী 3 বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলেও, বলছেন সংশ্লিষ্টরা। শর্ট সিলেবাস এসএসসিতে যেটা এখনও 25 সালে হয়েছে শর্ট সিলেবাসটা, সেটা যখন 26 সালে ইন্টারমিডিয়েটে যখন বা এইচএসসিতে ভর্তি হবে, ফার্স্ট ইয়ারে ভর্তি হবে, তখন সেটা একটা অগাধ সিলেবাস হয়ে যাবে। তখন এই যে শর্ট সিলেবাসের যে ধারণাটা থেকে তখন তারা সমুদ্রে পড়ে যেয়ে একদম হতাশ। দীর্ঘদিন একটা সিস্টেম থাকার কারণে ছাত্রছাত্রীরা বিদ্যালয় এবং পারিবারিক জায়গায় যে তারা যে শিক্ষা অর্জন করত সেখান থেকে অনেক দূরে সরে গিয়েছিল, এবং বর্তমান সরকার আসার পর শিক্ষাক্ষেত্রে আমার মনে হয় গুণগত পরিবর্তনের দিকে নজর দিয়েছে, যে খুব সহজ পাঠ্যাভ্যাসের মধ্যে জনপ্রিয় রেজাল্ট করা, অভিভাবককে প্লিজ করে দেওয়া, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। ছেলেরা যেন ছাত্রছাত্রীরা প্রকৃতপক্ষে বাসা থেকে এবং বিদ্যালয় থেকে গুণগত শিক্ষা পায়, তার ভিত্তিতে রেজাল্ট করে। এই প্রতিবেদনটি তৈরি করার সময় সংশ্লিষ্ট যাদের সাথে কথা হয়েছে তারা প্রত্যেকেই একটি বিষয়ে গুরুত্ব দিয়েছেন, সেটি হচ্ছে শাসন। শিক্ষকরা এখন আর সেই অর্থে শিক্ষার্থীদেরকে শাসন করতে পারছেন না। শিক্ষক এবং শিক্ষার্থীদের এই শাসনের বোঝাপড়ার মাঝখানে বাধা হয়ে দাঁড়াচ্ছেন অভিভাবকরা। অভিভাবকদের আরও সচেতন হতে হবে, সেই সাথে দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সিদ্ধান্ত নিতে হবে নীতি নির্ধারণী পর্যায়ে, বলছেন সংশ্লিষ্টরা।
ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে গোসল করা নিয়ে বিরোধের জেরে রাতের অন্ধকারে টর্চ জ্বালিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। শুক্রবার রাতে সরাইলের ছোট দেওয়ানপাড়া ও হাওলাপাড়া গ্রামের বাসিন্দারা এই সংঘর্ষে জড়ায়। প্রত্যক্ষদর্শীরা জানায় দুপুরে হাওলাপাড়া গ্রামের তাইম ও তার বন্ধুরা দেওয়ানপাড়ায় শাকিলদের পুকুরে গোসল করতে যায়। এ সময় শাকিল ও শিপন সহ আরও কয়েকজন তাদের মারধর করে। বিষয়টি জানাজানি হলে রাতে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় উভয় পক্ষের অন্তত 30 জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঢাকার ধামরাইয়ে খোলা সেপটিক ট্যাঙ্কে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা দুজন সম্পর্কে মামাতো ও ফুফাতো ভাই। শুক্রবার রাতে ধামরাই পৌর শহরের ছোট চন্দ্রাইল মহল্লায় এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল বিকেলে বাসা থেকে খেলতে বের হয় ইয়াসিন এবং আব্দুর রহিম। সন্ধ্যার পর বাড়ি ফিরে না আসায় তাদের খোঁজাখুঁজি করে পরিবারের সদস্যরা পরে বাড়ির পাশে একটি ভবনের খোলা সেপটিক ট্যাঙ্ক থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। শেরপুর সীমান্তবর্তী জনপদে বন্য হাতির আক্রমণের ঘটনা বেড়েই চলেছে। বনাঞ্চল উজাড় হওয়ায় খাদ্য সংকটের লোকালয়ে চলে আসছে হাতির পাল। ধ্বংস করছে বসতবাড়ি, নষ্ট করছে ফসল। বেপরোয়া হাতির আতঙ্কে কাঁচা থাকতেই ধান কেটে ফেলছেন কৃষক। এ বিষয়ে বন কর্মকর্তাদের উদাসীনতার অভিযোগ স্থানীয়দের। শেরপুরের সীমান্তবর্তী উপজেলা শ্রীবর্দী নিয়মিতই চলছে বন্য হাতির তাণ্ডব। একই অবস্থা ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলারও। আমন মৌসুমে গত কয়েকদিনে নিয়মিত তাণ্ডব চালাচ্ছে বন্য হাতির দল। 20টা 50টা 40টা এরকম করে আসে, আগুনে দাঁড়াদাঁড়ি করে পাহাড়ও ঢুকে আবার আয় নামে, এটা করে খুব ক্ষয়ক্ষতি করে আঙরে। ঘর আসছিল, ঘরটা হাতে আয় চুরমার করে ভাঙিয়ে নিয়ে গেছে, ভাঙিয়ে ঠিক গেছে। ভারতের পাহাড়ি রাজ্য মেঘালয় থেকে প্রায় নেমে আসা হাতির পাল নষ্ট করছে কৃষকের ফসল, ধ্বংস করছে বসতবাড়ি। ফসল রক্ষার্থে সীমান্তবর্তী অন্তত 40 গ্রামের মানুষ নির্ঘুম রাত কাটাচ্ছে। একটা বসতবাড়ি ভাঙি ফেলালে ওই বসতবাড়িটা করতে অনেক কষ্ট লাগে। 15-20 দিন থেকে আমরা ঘুম পাড়তে পারতেছি না। কখন করতে হাতে খেয়ালাই করে, এই কারণে আমরা ভয়ে আগে কাঁচাই কাটিয়ে হালাইতেছি। বন বিভাগের তথ্য বলছে, গত 15 বছরে হাতির আক্রমণে প্রাণ হারিয়েছে 85 জন মানুষ, আর প্রতিরোধে মারা গেছে অন্তত 40টি হাতি। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন নিয়মিত ক্ষতিপূরণ দেওয়ার কথা, কিন্তু স্থানীয়রা বলছেন জমির কাগজপত্র সংক্রান্ত জটিলতার কারণে তারা সহায়তা পান না। হাতি যদি কোনো কারো ক্ষতি করে বা কোনো মানুষকে হত্যা করে, আমরা 3 কর্মদিবসের মধ্যে তার ক্ষতিপূরণটা দিয়ে দিচ্ছি। নিজের জীবনের ঝুঁকি নিয়ে হাতি তাড়ানোর কোনো প্রয়োজন নাই। এই ক্ষতিগ্রস্তর জন্য আমরা ক্ষতিপূরণ দিবে এই বইলা তো প্রত্যেক বছর বইলা যায়। তারপরে ওনারা বলতেছে ডিপার্টমেন্টের জায়গা হইলে পাবেন না, রেকর্ড হইলে পাবেন। আমগর ক্ষেত খোলা সব খাই শেষ হয়ে গেল, আমরা পাই না, তো আমরা কোনো অনুদান পাই না। হুদায় মিছা কথা কই লাভ আছে? যদি মরে জায়গা তাহলে এই টাকা দিয়ে আমরা কি করবো? কর যে মারা গেছে হ্যাঁ তো মারা গেল, হ্যাঁ টাকা পয়সা আর খাইতে পারলো না। গত কয়েকদিনে সীমান্তবর্তী 3 উপজেলায় অন্তত 7 থেকে 8 হেক্টর জমি নষ্ট করেছে বন্য হাতির দল। কৃষি অফিস বলছে এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন তারা। পাশাপাশি বন বিভাগ থেকেও সীমান্তবর্তী যে এরিয়াগুলোতে সেখানে বন্য হাতির আবাসস্থল রক্ষায় তারা সচেষ্ট আছে। আমরা কৃষি বিভাগ তাদেরকে এই বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করতেছি। জনসংখ্যার চাপসহ বিভিন্ন কারণে বনে মানুষের বিচরণ বেড়ে যাওয়ায় হাতির তাণ্ডব বেড়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।